হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 28 জানুয়ারি 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। কারেন্ট অ্যাফেয়ার্সের একটাই ক্লাসে তোমাদের 2023 সালের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 615টা আমি টপ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন্স ডিসকাস করেছি একটাই ম্যারাথন ক্লাসে, যেটা লিঙ্ক তোমাদের 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্টে রয়েছে। জানুয়ারি 2023 থেকে ডিসেম্বর 2023-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারবুক 2024 এর রিলেটেড যাবতীয় ইনফরমেশন তোমাদের এই ক্লাসটাতেই দেওয়া রয়েছে। তোমরা ওখান থেকে গিয়ে ওটা চেক করে নেবে, বা ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের এই ইয়ারবুকের ডেমো ফাইল দিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়ে চেক করে নাও। আর এই 615টা এমসিকিউ তোমরা আমাদের অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে, ফ্রি উইকলি টেস্ট সেকশানে। এখানে তোমাদের 615টা এমসিকিউ ওপেন করে দেওয়া আছে, অ্যাভেলেবেল করে দেওয়া আছে, সবাই গিয়ে ওটা প্র্যাকটিস করতে পারো। এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। আর ডাব্লিউবিপি 2024 টার্গেট ব্যাচ তোমাদের, এটা আমাদের ডাব্লিউবিপির সেকেন্ড ফাউন্ডেশন ব্যাচ। তোমরা থার্ড ফাউন্ডেশন ব্যাচের জন্য অনেকে আমাকে এই নাম্বারে ফোন কল করেছো বা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছো। তো তোমাদের আমি একটা কথা এখানে বলে দিতে চাই, দেখো নেক্সট ডাব্লিউবিপি ব্যাচ কবে আসবে এটা তোমাদের অনেকের একটা জানার আগ্রহ। তো আমি তোমাদের বলে দিই, ফেব্রুয়ারি ফার্স্ট উইকে তোমাদের নেক্সট ডাব্লিউবিপির ব্যাচ আসছে। চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে লাইভ ক্লাস অল সাবজেক্টের থাকবে। অ্যাকচুয়ালি এখানে কিছু নতুন সংযোজন করা হয়েছে, একটু নতুন স্টাইলে তোমাদের এই ডাব্লিউবিপি ব্যাচটা হবে, যাতে আরও কম্প্যাক্ট হয় তোমাদের এই প্রিপারেশন। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ তোমাদের এখানে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ক্লাসের শেষে, এটা তো থাকবেই। চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ তোমাদের একদম প্রথম থেকেই এখানে অ্যাডেড থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের টেস্ট সিরিজ তোমরা দিতে পারবে, যাতে করে তোমাদের প্র্যাকটিসটা খুব ভালো হয়। উইকলি ফুল লেন্থ মক টেস্ট এর তোমাদের অ্যারেঞ্জমেন্ট এখানে করা হবে। যেদিন থেকে ব্যাচ স্টার্ট হবে প্রথম সপ্তাহ থেকে তোমরা প্রত্যেক সপ্তাহে ফুল লেন্থ মক টেস্টের এখানে ব্যবস্থা পাবে উইথ সলিউশন। পিডিএফ নোটস ক্লাস তোমাদের এগুলো তো দেওয়া হচ্ছেই, তার সাথে সাথে এক্সট্রা কিছু পিডিএফ নোটসেরও ব্যবস্থা করা হবে, এবং ডাউট ক্লিয়ারিং ক্লাসের সাথে সাথে একটা ডাউট ক্লিয়ারিং গ্রুপেরও তোমাদের ওখানে ব্যবস্থা থাকবে। প্র্যাকটিস ক্লাসও তোমাদের এখানে হবে। এখানে তোমাদের কনসেপচুয়াল ক্লাস, তার সাথে সাথে সেই ক্লাসে এমসিকিউজ, টেস্ট সিরিজে তোমাদের প্র্যাকটিস, তার সত্ত্বেও তোমাদের আবার একটা প্র্যাকটিস ক্লাস, যাতে তোমাদের কম্প্যাক্ট প্রিপারেশন হয়। এত কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমাদের একটু দেরি হয়েছে। তো ফার্স্ট উইকে তোমাদের মোস্ট প্রবাবলি এটা লঞ্চ হবে। আরও কিছু কোয়েশ্চেন ছিল, যেমন ডাব্লিউবিপি ফাউন্ডেশন ব্যাচে কি ডাব্লিউবিপি এসআই প্রস্তুতি নেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই নেওয়া যাবে। তোমরা ডাব্লিউবিপির ফাউন্ডেশন ব্যাচ মানে ডাব্লিউবিপি এসআই কনস্টেবল এই সব পরীক্ষার প্রস্তুতি তোমরা এই ব্যাচটাতে নিতে পারবে, যেটা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে লঞ্চ হচ্ছে। আর লাইভ ক্লাসে না থাকতে পারলে পরে ওই ক্লাসের রেকর্ড দেখা যাবে কিনা তোমরা জিজ্ঞাসা করেছিলে, অবশ্যই দেখা যাবে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করব এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের কততম উপরাষ্ট্রপতি, যিনি 2024-এ পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। 2024-এ পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন আমাদের এম ভেঙ্কাইয়া নাইডু, ইনি ভারতের 13তম উপরাষ্ট্রপতি। মুপাভারাপু ভেঙ্কাইয়া নাইডু ইনি হচ্ছেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 2017 থেকে 2022 সাল পর্যন্ত ভারতের 13তম উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম ভারতীয় উপরাষ্ট্রপতি ইনি। দেখো, পদ্মবিভূষণ ভারতের সর্বোচ্চ দ্বিতীয় অসামরিক সম্মাননা। পদ্মবিভূষণ প্রাপককে ভারতের রাষ্ট্রপতি একটি পদক আর একটি মানপত্র দ্বারা ভূষিত করেন। 1954 সালের 2রা জানুয়ারি এই সম্মানটা প্রবর্তিত হয়েছিল। মর্যাদাক্রম অনুযায়ী পদ্মবিভূষণের স্থান ভারতরত্নের পরে, কিন্তু পদ্মভূষণের আগে। আর সরকারি পরিষেবা সহ যে কোনো ক্ষেত্রে জাতির প্রতি বিশেষ এবং ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। 2024 সালে মোট 5 জন পদ্মবিভূষণ পুরস্কার এবারে কিন্তু পেয়েছেন। জগদীপ ধনকর ভারতের 14তম উপরাষ্ট্রপতি, বর্তমানে উপরাষ্ট্রপতি নির্বাচন 16তম। লাস্ট যে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল এর আগে জগদীপ ধনকর পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন এবং পশ্চিমবঙ্গের 21তম রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন। উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা যদি আমরা দেখি, তাহলে ভারতীয় সংবিধানের 66-র 3 ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য তাকে কিছু শর্ত পূরণ করতে হয়, যেমন ভারতের নাগরিক হতে হবে, পদপ্রার্থীর বয়স 35 বছরের কম হলে হবে না, এবং রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। আর সংবিধানের 63 নম্বর ধারা অনুযায়ী ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকতে হয়, এবং 64 নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতিকে রাজ্যসভার চেয়ারম্যান হতে হয়।
সংবিধানের 65 নম্বর ধারায় বলা হয়েছে যে মৃত্যু, পদত্যাগ বা অপসারণ কোনো কারণে রাষ্ট্রপতির পদ খালি হয়ে গেলে নতুন রাষ্ট্রপতির নির্বাচন হওয়ার আগে অবধি রাষ্ট্রপতির পদের দায়িত্ব সামলাতে হয় উপরাষ্ট্রপতিকে। আর রাষ্ট্রপতির অনুপস্থিতি, শরীর খারাপ বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব সামলাতে না পারলে সেক্ষেত্রেও উপরাষ্ট্রপতি সেই দায়িত্ব সামলান। আর এই সময় রাষ্ট্রপতির সব রকম ক্ষমতা, সুবিধা, ভাতা এইসব উপরাষ্ট্রপতির থাকে। কিভাবে হয় রাষ্ট্রপতি নির্বাচন? সংবিধানের 66 নম্বর ধারায় উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় বিশেষ বিবরণ দেওয়া হয়, সেটা উপরাষ্ট্রপতির হবে অ্যাকচুয়ালি। রাষ্ট্রপতি নির্বাচনের মতোই উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় কোনো আম জনতা অংশগ্রহণ করে না। অর্থাৎ আমরা যারা সাধারণ জনগণ তারা কিন্তু এতে অংশগ্রহণ করি না। আমাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই গোপন ব্যালটে ভোট দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচন করেন। গোপন ব্যালটেই নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি নির্বাচন যেরকম হয় সেরকমই একক ভোটদানের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্ব মেনে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এটা তোমাদের আমি একটা ক্লাসে আলাদা করে বলেছিলাম যে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়, ঠিক সেরকমই। এই প্রক্রিয়ায় ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের পাশে উপযুক্ত চিহ্ন দিয়ে নিজের ভোট দিতে হয়। আর রোমান হরফে বা কোনো স্বীকৃত ভারতীয় ভাষায় সংখ্যার মাধ্যমে নিজের পছন্দের প্রার্থী বুঝিয়ে দেওয়া যেতে পারে। ভোটদাতারা একাধিক প্রার্থীকে ভোট দিতেই পারেন, তবে ভোট দেওয়ার সময় সংসদের প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ এগুলো উল্লেখ করতে হয়। এটা রিলেটেড আরও ডিটেলসে জানতে গেলে প্র্যাকটিক্যালি ঠিক কীভাবে হয় এটা জানার জন্য তোমাদের আমি রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয় একটা ক্লাসে বলেছিলাম, সেটা সবাই একটু দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। 2023 সালে আইসিসি মেন্স ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার হলেন কোন ক্রিকেটার? আইসিসি মেন্স ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন রচিন রবীন্দ্র। রচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের একজন আন্তর্জাতিক ক্রিকেটার। 2023 সালে আইসিসি ওমেন্স ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন কোন ক্রিকেটার? লিচফিল্ড, অস্ট্রেলিয়ার প্লেয়ার। বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে কোন রাজ্য? ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে ওড়িশা। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ওড়িশার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল টাইগার রিজার্ভের কাছে বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে। মেলানিস্টিক টাইগার সাফারি শিমলিপালের কাছে প্রায় 200 হেক্টর জুড়ে এটা তৈরি হবে। প্রজেক্ট aims to provide tourists and visitors with a rare glimpse of the melanistic tigers, commonly known as black tigers, recently spotted at Simlipal National Park. উড়িষ্যার শিমলিপাল টাইগার রিজার্ভ। শিমলিপাল ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? শিমলিপাল টাইগার রিজার্ভ কোথায় রয়েছে? তাহলে উড়িষ্যাতে রয়েছে। এটা হচ্ছে পৃথিবীর একমাত্র বাঘের অবস্থল যেখানে মেলানিস্টিক এই ধরনের ব্ল্যাক টাইগার মানে কালো ডোরাকাটা যাদের রয়েছে আর কি, ঠিক আছে? সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট। বিশ্বের প্রথম হোয়াইট টাইগার সাফারি মধ্যপ্রদেশের সাতানা জেলার মুকুন্দপুরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল, ঠিক আছে? হোয়াইট টাইগার সাফারি এটা কোথায় করা হয়েছিল? মধ্যপ্রদেশের সাতানা জেলায়, যেটাতে 50 কোটি টাকা ব্যয় খরচ হয়েছে এবং 25 হেক্টর এলাকা জুড়ে পুরোটা রয়েছে আর কি। 3টে সাদা বাঘ রয়েছে যেখানে, যার মধ্যে একটা পুরুষ, 2টো মহিলা আর 2টো রয়্যাল বেঙ্গল টাইগার। হোয়াইট টাইগার সাফারি মুকুন্দপুর চিড়িয়াখানা সংলগ্ন অঞ্চলে বিস্তৃত, যেটা 75 হেক্টর জমি জুড়ে রয়েছে। কোন খেলোয়াড় আইসিসি মহিলাদের টি-20 বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন? দেখো, টি-20 ইন্টারন্যাশনাল বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন হেইলি ম্যাথিউস। ইনি দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় হিসেবে এই সম্মান জিতেছেন। 2015 সালে প্রাক্তন অধিনায়ক স্ট্যাফানি টেলর হচ্ছেন প্রথম ক্রিকেটার, স্ট্যাফানি টেলর, যিনি এই পুরস্কার জিতেছিলেন। আর কোনো খেলোয়াড় আইসিসি পুরুষদের টি-20 ইন্টারন্যাশনাল বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন যদি তোমাদের বলা হয় তাহলে কি বলবে তোমরা? সূর্যকুমার যাদব। ফ্রিডম অফ সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড কে পেয়েছেন? ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড এটা পেয়েছেন অজিত মিশ্র। যুক্তরাজ্যের ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট আইনজীবী অজিত মিশ্র আইনি আর সরকারি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন পুরস্কারে ভূষিত হয়েছেন। এই পুরস্কারের উল্লেখযোগ্য প্রাপকদের মধ্যে রয়েছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্গারেট থ্যাচার, সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ এবং দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা এই সময় মানে সমসাময়িক রাষ্ট্রনায়কদের আর কি পাশাপাশি এদের সময়কার। কোন মহিলা ক্রিকেটার আইসিসি বর্ষসেরা রাচেল হেইহই ফ্লিন্ট ট্রফি পুরস্কার পেয়েছেন? এটা পেয়েছেন ন্যাট স্কিভার ব্রুন্ট। ইনি ইংল্যান্ডের একজন অলরাউন্ডার, দ্বিতীয়বারের জন্য এই পুরস্কার পেলেন। কোন খেলোয়াড় আইসিসি পুরুষদের ওডিআই বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন? আইসিসি পুরুষদের ওডিআই বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। বিশ্বে
মানে বিশ্ব ক্রিকেটের প্রথম ক্রিকেটার হিসেবে 4বার ওয়ানডে ফরম্যাটের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। প্রথম ক্রিকেটার হিসেবে 10টি আইসিসি পুরস্কার পেয়েছেন। আর কোন খেলোয়াড় আইসিসি মহিলাদের ওডিআই বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন? এক্ষেত্রে আমাদের চামারি আথাপাট্টু হয়ে যাবে শ্রীলঙ্কার। দেখো, বিরাট কোহলি বিকামস দ্য ফার্স্ট প্লেয়ার টু উইন 10 আইসিসি অ্যাওয়ার্ডস। এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি লিস্ট এখানে দিয়ে দিয়েছি, দেখো কোনগুলো। ক্রিকেটার অফ দ্য ডিকেড 2010-এর জন্য, 2010-এর মানে দশকের জন্য হয়েছিলেন ক্রিকেটার অফ দ্য ডিকেড। ওডিআই প্লেয়ার অফ দ্য ডিকেড হয়েছিলেন 2010-এর। ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার 2012, ক্রিকেটার অফ দ্য ইয়ার 2017, ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার 2017, ক্রিকেটার অফ দ্য ইয়ার 2018, টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার 2018, ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার 2018, স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড 2019, ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার 2013। এরপরে এক নজরে আমরা যদি আইসিসি পুরস্কার দেখি, আর আইসিসি ওমেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023 হয়েছেন চামারি আথাপাট্টু শ্রীলঙ্কার। আইসিসি মেন্স অ্যাসোসিয়েট ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023 হয়েছেন বাস দে লিরে নেদারল্যান্ডের। আইসিসি ওমেন্স অ্যাসোসিয়েট ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023 কে হয়েছেন কুইন্টর অ্যাবেল ফ্রম কেনিয়া। এক নজরে আইসিসি পুরস্কারের ক্ষেত্রে আমরা আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023 যদি দেখি, সূর্যা কুমার যাদব ফ্রম ইন্ডিয়া। আইসিসি ওমেন্স টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023 ম্যাথিউস ওয়েস্ট ইন্ডিজ থেকে। আইসিসি মেন্স ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023 রাচিন রবীন্দ্র ফ্রম নিউজিল্যান্ড। আর আইসিসি ওমেন্স ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023 লিচফিল্ড ফ্রম অস্ট্রেলিয়া। এই রিচার্ড ইলিংওয়ার্থ ফ্রম ইংল্যান্ড ডেভিড শেপার্ড ট্রফি ফর আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার জিতেছেন। প্রাক্তন ইন্ডিয়ান প্লেয়ার রিচার্ড ইলিংওয়ার্থ তৃতীয়বারের মতো আইসিসি বর্ষসেরা আম্পায়ারের জন্য ডেভিড শেপার্ড ট্রফি পেয়েছেন। এর আগে ইনি 2019 এবং 2022 সালে এই পুরস্কার জিতেছিলেন। রিচার্ড কেটলবোরোর পর তিনি দ্বিতীয় ইংরেজ যিনি সম্মান জিতেছেন। নেক্সট, ভারতে প্রথম 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করেছে কোন ব্যাংক? 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন এইচডিএফসি ব্যাংক স্পর্শ করলো। আরবিআই ডেটা অনুযায়ী 21% মার্কেট শেয়ার সহ এইচডিএফসি ব্যাংক কার্যকরী 2 কোটি ক্রেডিট কার্ড অর্জনকারী প্রথম ব্যাংক হয়েছে। এইচডিএফসি ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার শশীধর জগদীশন রয়েছেন এবং এটা 1994-এ স্ট্যাবলিশড হয়েছিল। এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। নিম্নের কে 2024 মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হলেন যিনি তামিলনাড়ু রাজ্যের 11তম রাজ্যপাল ছিলেন? ফাতিমা বিবি তামিলনাড়ু রাজ্যের 11তম রাজ্যপাল ছিলেন যিনি 2024-এ মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এবং দেশের উচ্চতর বিচার বিভাগে নিযুক্ত হওয়া প্রথম মুসলিম মহিলা। ইনি 2023-এর 23 নভেম্বর প্রয়াত হয়েছিলেন। তামিলনাড়ুর 11তম রাজ্যপাল ছিলেন। পদ্মভূষণ সম্পর্কে আমরা যদি দেখে নিই, পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। 1954 সালের 2রা জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়। ভারতের অসামরিক সম্মাননাগুলোর মর্যাদা ক্রম অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ভারতরত্ন প্রথমে, তারপর পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ এবং শেষে রয়েছে পদ্মশ্রী। জাতির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। আর 2024 সালে মোট 17 জন এই পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। নেক্সট, কোন দেশের সাথে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের উপর মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে ভারত? কিউবা। India and Cuba have signed a MoU for cooperation in the field of sharing successful digital solutions implemented at population scale for digital transformation. এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নেবে। গ্রিসের রাজধানীর নাম এথেন্স। কাবুলিওয়ালা ছোট গল্পটা রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে লাবণী কোন রাজ্যের লোকনৃত্য এবং নীতি আয়োগের চেয়ারম্যান কে? এগুলো শেষকালে তোমরা আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করবে। 27 জানুয়ারি 2024-এর আমাদের কী কোয়েশ্চেন ছিল দেখে নাও। তার আগে তোমাদের বলে দিই, WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ তোমাদের চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, যেখানে তোমরা পুরো কনসেপচুয়াল প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস পাচ্ছ এবং তার সাথে সাথে MCQ প্রশ্ন। আর টেস্ট পোর্টালে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের টেস্ট সিরিজও রয়েছে, তার সাথে সাথে ফুল লেন্থ মক টেস্ট রয়েছে। আর মেন পরীক্ষার কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও তোমরা এই ব্যাচটাতে করতে পারবে।
তোমাদের প্র্যাকটিস তোমরা যেগুলো করবে সেগুলো তো চেক করা হবে, এবং চেক করবেন আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞ এবং স্পেশালাইজড টিচার যারা রয়েছেন তারা। তো এটাতে তোমাদের জানুয়ারি পর্যন্ত 60% অফারটা রয়েছে, তোমরা চাইলে এটাতে জয়েন করে নিতে পারো। আরও ডিটেলস কিছু জানার থাকলে এই নাম্বারে তোমরা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করে নিও। দেখো আগের দিনের ফার্স্ট কোশ্চেন আমাদের কি ছিল, ভারতে প্রথম গ্রাফিন সেন্টার তৈরি হয়েছে কোথায়? গ্রাফিন সেন্টার তৈরি হয়েছে কেরালাতে। 3 ট্রিলিয়ন টাকার বাজার মূলধন অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় কোম্পানি হয়ে উঠেছে কে? মাইক্রোসফট। কে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে দ্বিতীয় ভারতীয় হয়েছেন? মান সিং। ভীরা রানা কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন? মধ্যপ্রদেশ। 2024 সালের 75th রিপাবলিক ডেতে প্রধান অতিথি কে ছিলেন? চিফ গেস্ট ছিলেন ইমানুয়েল ম্যাক্রন। বিশ্বে প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন প্রোগ্রাম লঞ্চ করেছে কোন দেশ? ক্যামেরুন। কোন রাজ্য শিক্ষার ট্রান্সফরমেশনের জন্য মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পেইন লঞ্চ করেছে? হিমাচল প্রদেশ। মৎস্যজীবীদের জন্য অ্যাডভান্সড ডিস্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার লঞ্চ করেছে কে? ইসরো। বালকান অ্যাথলেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছেন? নোভাক জকোভিচ। 9th ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে কোন রাজ্যে? তামিলনাড়ু। কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতার জন্য কোন দেশের সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অনুমোদন করেছে? ওমান। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যেরকমভাবে আমাকে কমেন্টে ফিডব্যাক জানাচ্ছ অবশ্যই সবাই জানাতে থেকো। তোমাদের আরও এই সেশনটাকে বেটার করার জন্য আমরা তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারি সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানিয়ে যাবে। আর আজকের সেশনটা কেমন লেগেছে সে ব্যাপারেও তোমরা ফিডব্যাক দিও অবশ্যই। আর অবশ্যই ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। প্রতিদিন সকাল 6টার সময় ঠিক এভাবেই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।